বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি, পরিচালক ইউসিসি গ্রুপ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়নীতির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। এই পরীক্ষা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল আমাদের মাঝে। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরীক্ষা যারা অংশগ্রহণ করছে তাদের এখন একটাই চাওয়া পাওয়া যে পরীক্ষা কেমন হলো, কত নাম্বার উঠবে, প্রশ্ন ভালো হয়েছে না খারাপ হয়েছে, এগুলো নিয়ে অনেক কথা আসবে এখন। তো যাই হোক, আমরা লাইভে চলে আসছি সঠিক উত্তর নিয়ে, ব্যাখ্যা নিয়ে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ কয়েকজন এখানে উপস্থিত আছেন, আমরা তাদের মুখ থেকেই শুনবো প্রশ্ন কেমন হয়েছে বা সঠিক উত্তর কোনগুলা, তোমরা সেটা মিলিয়ে নিতে পারবা। তবে আমি একটা কথা সবসময় বলি, সেটা হলো প্রশ্ন যদি কঠিন হয় তাও কোনো সমস্যা নাই, প্রশ্ন যদি সহজ হয় তাও কোনো সমস্যা নাই, কারণ আসন যে কটা আছে এই কটা নিবে, এইটুকু নিশ্চিত। তো তুলনামূলকভাবে আমি যদি বলতে চাই প্রশ্ন সম্পর্কে একজন পরিচালক হিসাবে, সেটা হলো যে আমার কাছে প্রশ্ন সহজ মনে হয় নাই। বিশেষ করে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এই তিন সাবজেক্টের মধ্যে এই তিনটার তুলনা করলে আমার কাছে বাংলাটা একটু সহজ মনে হয়েছে। বাংলা প্রশ্নগুলা একটু ছাত্রছাত্রীরা একটু চেষ্টা করলে পারা যাবে, কিন্তু ইংরেজি, সাধারণ জ্ঞান তো ইংরেজি তো স্টুডেন্টরা মানে পড়ছে বা এটাও মোটামুটি যারা ভালো তারা হয়তো ভালো করবে, কিন্তু সাধারণ জ্ঞান এখানে যে প্রশ্নটা হয়েছে এই বছর, যতটুকু আমি এই সাবজেক্ট নিয়ে আমি মানে অন্তপক্ষে গবেষণা করছি বা জানছি, প্রশ্নটা গত 10 বছরের ইতিহাসে একটু টাফ যে আমার কাছে মনে হয়েছে। এখন স্যাররা বলতে পারবে, স্যাররা যখন ব্যাখ্যা করবেন স্যাররা বলবেন। তো আপাতত আমরা এখন প্রশ্ন মানে কথা না বলে প্রশ্ন সলিউশনে চলে যাচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আমি আবারও বলছি, প্রশ্ন এই বছর আমার মতে যদি 50% নাম্বারও তোমরা তুলতে পারো, এখন তোমাকে একটা সাবজেক্ট হইলেও পাওয়ার সম্ভাবনা আছে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইংরেজির কয়েকজন স্যার, তারপরে বাংলা স্যার আসবেন, তারপরে আসবেন আমাদের সাধারণ জ্ঞানের স্যারেরা। তো ইনশাল্লাহ আমি প্রথমে ইংরেজি দিয়ে শুরু করতে চাচ্ছি। ইংরেজিতে আমাদের মাঝে বেশ কয়েকজন স্যার আছেন। স্যার আসেন, আপনারা একটু আসেন। আমাদের ইমন স্যার, রায়হান স্যার, আমাদের রানা স্যার, তারপরে আমাদের সোহেল স্যার। তো স্যারদের কাছে স্যার, আপনারা একটু এই প্রশ্ন সম্পর্কে ওভারঅল একটু কথা বলেন এবং আনসারগুলো আপনাদের কাছে আনসার আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন, আপনি বলেন। হ্যাঁ, প্রথমে এক মিনিট বলে যান। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকের পরীক্ষায় অংশগ্রহণ করলাম সবাই, এবং আমরা প্রত্যেকে আজকে যে প্রশ্নপত্রটা আমরা দেখলাম, আমাদের পরিচালক মহোদয় কামাল উদ্দিন পাটোয়ারি স্যার উনি কিন্তু অলরেডি বলে গেছেন যে এই প্রশ্নটা আসলে গত 10 বছরের প্রশ্নের প্যাটার্নের তুলনায় কিছুটা ভিন্নধর্মী প্রশ্ন কিন্তু এবছর হয়েছে। তবে আমরা ইউসিসিতে আমরা যারা এবছর তোমাদেরকে পড়িয়েছি, আমরা কিন্তু এই প্যাটার্নগুলো সম্পর্কে কম বেশি আলোচনা করেছি। আমাদের সবগুলো লেকচারের মধ্যে কিন্তু টপিকগুলো কাভার করেছে। যেমন রিটেন নিয়ে তোমরা অনেকেই কথা বলছো, কিন্তু রিটেনে যে আইটেমগুলো এখানে দেয়া ছিল, প্রত্যেকটা আইটেমে কিন্তু আমাদের রিটেনের ক্লাসে, রিটেনের লেকচার শিটে, হাইলাইটসে এবং ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছি, এবং সেই প্যাটার্ন থেকে আমরা রিটেনেও কিন্তু প্রশ্ন কমন পেয়েছি। পাশাপাশি আমরা দেখলাম যে এখানে কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে, যেটা আমাদের স্যাররা আমরা ক্লাসে বারবার জোর দিয়ে বলেছি যে কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন আসবে, অলরেডি কিন্তু আসছে। কেমন? এরপর আমরা দেখতে পেয়েছি যে আপনার সেন্টেন্স কানেক্টর থেকেও আপনার প্রশ্ন এসেছে। তবে ফ্রেজাল যে প্রশ্নগুলো, ফ্রেজাল যে ভার্বের যে প্রশ্নটা আসছিল, মানে ফ্রেজ এবং ইডিয়মস থেকে যে প্রশ্নটা আসছিল, এটা যদি আমরা খুব ভালো করে প্রিপারেশন না নিই তাহলে হয়তো উত্তর করতে একটু সমস্যায় পড়তে পারি। কেমন? একটু কিছুটা আনকমন ছিল এখানে। তো সব দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে। যারা গত 2.5 মাস আমাদের ইউসিসির সাথে ছিলে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস, পরীক্ষা, মূল্যায়ন পরীক্ষা, মডেল টেস্ট যারা নিয়মিত অংশগ্রহণ করেছো, আশা করা যায় আজকের পরীক্ষায় তারা একটা দুর্দান্ত রেজাল্ট আশা করতেই পারো। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী আমাদের আরেকজন শিক্ষকের কাছে। ইমন স্যার, আপনি একটু বলেন প্লিজ, প্রশ্ন নিয়ে বলুন। আসসালামু আলাইকুম। আজকের পরীক্ষাটা ভালো হয়েছে এরকম শিক্ষার্থী খুব কমই বলছে। ভালো আর কঠিন কোনো বিষয় না, প্রশ্নের মতনই হয়েছে, তবে একটু
অন্য অন্য বছর হচ্ছে একটু ডিফারেন্ট এখানে এসেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিটার্ন পার্টে ইংরেজি কিন্তু তারা কিন্তু ট্রান্সফরমেশন দিয়েছে, কিন্তু যেটা অন্য অন্য বছরগুলো তো দেয়নি। আর এমসিকিউটা মোটামুটি অ্যাভারেজে ছিল। তারপর গত বছর হচ্ছে একটু কিছুটা ক্রিটিক্যাল। বাংলা জিকেটা মনে একটু বেশি নতুনত্ব এসেছে। সো আমরা যেটা বলবো, যারা পড়াশোনা করেছে তারাই কিন্তু ভালো পরীক্ষা দিবে। যারা শুধুমাত্র ক্লাসের মধ্যে আবদ্ধ ছিল বা শুধু লেকচার শিটই বা ক্লাস এর বাইরে কিছুই পড়েনি, আরও অনেক বাহ্যিক অনেক জ্ঞান রয়েছে, ইংলিশ ফর টুডে মেইন বইটা আরও বেশি করে ভালো করে পড়েছে, বা এক্সট্রা নিজের কাছ থেকে যেমন নিউজ পেপার পড়েছে, বাহ্যিক খোঁজখবর যারা রেখেছে এক্সট্রাঅর্ডিনারিভাবে, তারাই কিন্তু ভালো পরীক্ষা দেবে। ওভারঅল কত হলো, তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু কেউ হতাশ হবে না। প্রশ্ন যেমনই হোক না কেন, এই পরীক্ষায় ন্যূনতম সামান্য কিছু হইলেও তুমি আশা রাখতে পারো। স্যার যেটা বললো আমাদের কামাল স্যার, 50% মার্কস থাকলে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা দেখতে পারো। আমি এই কথার সাথে 100% একমত। তোমার 50% থাকলে তুমি শিওর হইতে পারো যে তুমি একটা সিট পাবা। তবে আমি বলবো, আজকের পরে এই মুহূর্তের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার কোনো আইডিয়াতে আনার দরকার নাই, বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য তুমি প্রিপারেশন নিতে থাকো। আমরা আরও দুজন শিক্ষক আছেন, আমরা তাদের কাছ থেকে একটু শুনতে চাইবো আমাদের আজকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু সংক্ষেপে। স্যার। ধন্যবাদ আসলে ইমন ভাইকে। আজকের ইংরেজি প্রশ্ন, আসলে বিশেষ করে ইংরেজি অংশ নিয়ে আমি কথা বলবো, যেহেতু আমি ইংরেজি টিচার। তো স্যার যেটা বলে গেছে কামাল স্যার, ইংরেজি প্রশ্ন আসলে আমরা তোমাদেরকে যেটা ক্লাসে পড়িয়েছি, আসলে দেখো ইংরেজি এমসিকিউ অংশে যে তোমাদের খুব বেশি ডিফিকাল্ট ছিল আসলে সেটা কিন্তু বলা যায় না। তবে রিটেন পার্টে যেটা প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে মেক সেন্টেন্সগুলো তোমাদের কাছে একটু আননোন ছিল, আর বাকি যে অংশগুলো সেগুলো মোটামুটি অ্যাভারেজ তোমাদের আসলে পারার কথা। তো তোমরা যাই হোক, আশা করবো তোমরা ভয়ের পাওয়ার কিছু নেই বা ভীতি বা সংকুচিত হওয়ার কিছু নেই। তোমরা যেটা পরীক্ষা দিয়েছো, আশা করছি এর মধ্যেই তোমাদের ভালো ফলাফল আসবে এবং সেই প্রত্যাশা রাখছি আর কি। তো আমাদের পাশে আরেকজন স্যার আছে, আমাদের সোহেল ভাই যদি কিছু বলেন। ওকে, যাই হোক, ওভারঅল আমি মনে করি যে আজকের প্রশ্নটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে। মোটামুটি মূল্যায়ন করার জন্য একটা স্টুডেন্ট কতটুকু পড়াশোনা করেছে বিগত এই 3-4 মাস, এটা যাচাই করার জন্য এই প্রশ্নটা আসলে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল। তো ইংরেজিতে অনেকেই বলছে যে ইংরেজিতে রিটেন একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন, হ্যাঁ, নেগেটিভ করো বা ইন্টাগেটিভ করো, প্যাসিভ করো। আমার কাছে মনে হয় আমাদের ইউসিসির 1 নম্বর লেকচার শিট যেটা ছিল, এখানে কিন্তু ট্রান্সফরমেশন সম্বন্ধে আলোচনা ছিল। যদিও এটা আমরা এমসিকিউর জন্য পড়েছিলাম, কিন্তু ওইখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ অথবা ইন্টাগেটিভ করা এই স্ট্রাকচারগুলো কিন্তু আমরা শিখিয়েছি। তো আমাদের এই বছর কিন্তু এটা পরিবর্তন ছিল। হ্যাঁ, বিগত বছরগুলোতে আমাদের 1 নম্বর লেকচার শিট কিন্তু এই ট্রান্সফরমেশন ছিল না, কিন্তু আমরা বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন বা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন দেখে মোটামুটি যেটা বুঝলাম, ট্রান্সফরমেশনের কোশ্চেনগুলো এমসিকিউতে প্রচুর আসছিল। তো আমরা গত বছর এইটাই করেছি, আমরা চেঞ্জ করেছি, 1 নম্বর লেকচার শিটটা ট্রান্সফরমেশনের উপর দিয়েছিলাম, এবং সেখান থেকে দেখো রিটেনে এই যে প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন যেটা আসছে, নেগেটিভ করা, ইন্টাগেটিভ করা বা এই ট্রান্সফরমেশনগুলো, এগুলো কিন্তু মোটামুটি আমাদের ইউসিসির 1 নম্বর লেকচার শিট যেটা আমরা এমসিকিউর জন্য পড়েছি সেখান থেকে এসেছে। তো এই ওভারঅল বলবো যে আসলে প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। আমি সবার জন্য অবশ্যই দোয়া করব। এখন এটা নিয়ে টেনশন করার দরকার নাই যে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, এখন আমরা একটু প্রশ্ন অ্যানালাইসিস করব, যে কোন প্রশ্ন কেন উত্তর হলো, ইনশাল্লাহ তোমরা আশা করি বুঝতে পারবা। ওকে, আমি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় রায়হান ভাইয়ের কাছে। ধন্যবাদ সোহেল স্যারকে। এখন আমরা সরাসরি কোয়েশ্চেন সলভিংয়ে চলে যাব, কারণ আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আসলে এত দিনের আসলে আমাদের মানে কষ্ট, এই কষ্টের ফলাফলটা আসলে কি, সেটা হয়তো আজকে আমরা এই প্রশ্নের সমাধানের মাধ্যমে জানতে পারবো। আমি শুরুর দিকে কয়েকটা প্রশ্নের অ্যান্সার বলে যাব, এরপর আমাদের পরবর্তী আরেকজন স্যার আসবেন, উনি বাকিগুলোর অ্যান্সার বলে দিবেন। তো প্রথমে আমরা চলে আসি 1 নম্বর যে কোয়েশ্চেনটা। 1 নম্বরে লেখা আছে স্ট্রে ডগস দেমসেলস। এখানে একটা আন্ডারলাইন হবে, ঠিক আছে, এটা হয়তো আমাদের টাইপিং মিস্টেক আর কি। একটা আন্ডারলাইন হবে এখানের মধ্যে, স্ট্রে ডগস ড্যাশ দেমসেলস ড্যাশ স্ক্র্যাপস। অর্থাৎ রাস্তার যে কুকুরগুলো তারা কিন্তু উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো স্ট্রে ডগস ফিড দেমসেলস, মানে তারা বেঁচে থাকে অন স্ক্র্যাপস, উচ্ছিষ্ট খাবার খেয়ে। ওকে, আচ্ছা, তার মানে এখানে 1 নম্বরের সঠিক উত্তর। যারা যারা বি দাগিয়েছো, আশা করা যায় সঠিক উত্তরটাই দাগিয়েছো। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2। খুবই সহজ একটা প্রশ্ন আমরা দেখতেই পাচ্ছি, এখানে অলরেডি একটা ক্লু কিন্তু দেয়াই আছে ইয়েস্টারডে। আমরা পুরো সেন্টেন্সটা না পড়লেও, যারা আমরা টেন্সের ক্লাসটা করেছিলাম, সেই টেন্সের ক্লাসে আমাদের ইউসিসির লেকচার শিটের মধ্যেও কিন্তু এটা আছে, যে আপনার এই যে ইয়েস্টারডে, এটা সরাসরি আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের রুল নাম্বার 4 এর মধ্যে দেওয়া আছে কিন্তু, কেমন, আমাদের ইউসিসি লেকচার শিটেই আছে। সো ইয়েস্টারডে থাকা মানেই হচ্ছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, এবং সেটা আমরা অন্য কোনো অপশনে পাবো না, একমাত্র অপশন নাম্বার বি ছাড়া। এখানের মধ্যে কিন্তু স্পষ্টভাবে লেখাই আছে ডিড, অর্থাৎ পাস্ট টেন্স। তার মানে যারা যারা বি দাগিয়েছো তাদের উত্তরটাও কিন্তু শতভাগ সঠিক ইনশাল্লাহ। আচ্ছা,
এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2 দ্য ল্যাক অফ রেইন। কোয়েশ্চেন নাম্বার 3-এ চলে যাচ্ছি। দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ড্যাশ দিস টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস। অর্থাৎ যেহেতু বৃষ্টির পরিমাণটা কম হয়েছে, এই কারণে ফসল উৎপাদনে কিন্তু এটা একটা প্রভাব বিস্তার করেছে, নেগেটিভ প্রভাব বিস্তার করেছে। আমরা জানি যে মেয়ের পরে ভার্বের বেস ফর্ম হবে, তাই তো? ইফেক্ট কিন্তু কোনো ভার্বই না, তার মানে ইফেক্ট হওয়ার প্রশ্নই উঠে না। সঠিক উত্তর হচ্ছে এফেক্ট, অ্যাডভার্সলি এফেক্ট। এখানে এফেক্ট হচ্ছে একটা ভার্ব আর তাকে মডিফাই করেছে অ্যাডভার্সলি। যারা যারা অপশন নাম্বার এ দাগিয়েছেন সঠিক উত্তরটাই দাগিয়েছেন। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। 4 নম্বর প্রশ্নে লেখা আছে দ্য সিনোনিম অফ এক্সস্টেড। এইটাও কিন্তু আমাদের সাপ্লিমেন্ট থেকে সরাসরি কমন এসেছে, অর্থাৎ এক্সস্টেড আমাদের ইউসিসির সাপ্লিমেন্টের মধ্যে এক্সস্টেড শব্দটা দেওয়া আছে। ইভেন আমরা যে মডেল টেস্টগুলো নিয়েছিলাম, কয়টা মডেল টেস্ট জানো স্যার? টোটাল আমরা 12টা মডেল টেস্ট নিয়েছি, যেখানে 150টা প্রশ্ন ছিল এবং সেখানে যে মেমোরাইজিংগুলো ছিল সেখানে কিন্তু আমরা এক্সস্টেড এই প্রশ্নটা আমরা দিয়েছিলাম। এবং এইটাও আমরা দেখতে পাচ্ছি বি ইউনিটে সরাসরিভাবে এক্সস্টেড শব্দটা কমন চলে আসছে। ইউসিসির মডেল টেস্টের মধ্যেও আছে, ইউসিসির সাপ্লিমেন্টের মধ্যেও আছে। সো আলহামদুলিল্লাহ আমরা উত্তরটা ওখান থেকে পেয়ে যাচ্ছি ডিপ্লেটেড, একদম নিঃশেষিত হয়ে যাওয়া। কেমন? আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন আমার জন্য আর কি 5 নম্বর পর্যন্ত আমি বলে যাচ্ছি। 5 নম্বর কোয়েশ্চেনে আপনারা সবাই একটু খেয়াল করবেন। দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ। এই বছর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রশ্ন এসেছে, যেটা আমরা আমাদের ক্লাসগুলোতেও কিন্তু আলোচনা করেছিলাম। তো দেখেন, অ্যালং উইথ, টুগেদার উইথ, এরা তো আর কখনো সাবজেক্ট হবে না, এটা তো ফ্রেজ। সো এদের আগে যেটা আছে এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে দ্য প্লেয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট। দ্য প্লেয়ার্স যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে ভার্বটাও তো প্লুরাল হবে। অপশন নাম্বার আপনারা খুঁজে দেখেন, একটা মাত্র অপশনে আমরা প্লুরাল ভার্ব পেয়েছি, সেটা হচ্ছে আর রিকোয়ার্ড। পাইছেন? তার মানে মোটামুটি বলা যায় যে আপনার 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো আমি এইমাত্র সলভ করে দিলাম, এগুলো কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে থেকে এসেছে, আমাদের ইউসিসির রেগুলার লেকচার থেকে এসেছে এবং মডেল টেস্ট প্লাস সাপ্লিমেন্ট থেকে এসেছে। সো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের পরবর্তী শিক্ষক এসে বাকি প্রশ্নগুলোর ব্যাখ্যা দিবেন, প্লিজ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি রায়ান স্যারকে। আমরা 6 নম্বর প্রশ্ন একটু চলে যাই, একটু খেয়াল করি আমরা এখানে কি আছে। দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট। বলছে যে পানিটা ছিল লবণাক্ত, এই জন্য আমি খেতে পারিনি। এটা বোঝাচ্ছে কারণ। আমরা জানি যখন কোনো কারণ বুঝাবে তখন বিকজ, দেন হচ্ছে সিন্স, এদেরকে ব্যবহার করে। সো আনসার হবে ডি। অ্যাজ এ কনসিকুয়েন্স, এটা ফলাফল বোঝায়, এইটাও ফলাফল বোঝায়, এটা বিপরীত অর্থ বোঝায়, যেহেতু এটা কারণ। সো আনসার হবে ডি। আচ্ছা, 7 নম্বর, হ্যাড আই বিন হেয়ার। আমাদের ইউসিসির 4 নম্বর লেকচার শিটে সুন্দরভাবে আছে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 যদি হয় থার্ড কন্ডিশন, অর্থাৎ এরপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 হয়। এখানে উড কুড মাইট নাই, এখানে কুড হ্যাভ প্লাস V3, এটা হতে পারে। শুড আছে হবে না, মাস্ট আছে হবে না। সো আনসার ইজ বি। ওকে, যারা বি দিয়েছো সঠিক হয়েছে, কার হয়েছে একটু কমেন্ট করবা। 8 নম্বর, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। আমরা কিন্তু বারবার আমাদের ইউসিসির ক্লাসে বলেছিলাম যে যখন তুমি উত্তর করবে ইনকারেক্ট নাকি কারেক্ট, এটা মাথায় রাখবে। এটা কিন্তু অনেকে ভুল করেছে, এ নাম্বার দিয়ে দিয়েছে, এখানে সঠিক, বাট চেয়েছি কিন্তু ইনকারেক্ট। দেখো, ইনোকিউয়াস মানে যার কোনো ক্ষতিকর ইফেক্ট নাই, এটা ভুল নেই, বানান সঠিক। ট্রিপিডেশন ঠিক আছে, ভয় ভীতি, এটাও বানান ঠিক আছে। ইউবিকুইটাস মানে সব জায়গায় উপস্থিত, এভরিওয়ার প্রেজেন্ট, এইটাও ঠিক আছে। বাট এই যে এইটা বানানটা ভুল, এখানে ডাবল আর হবে। ওকে, সো যারা ডি নাম্বারটা দিয়েছ তাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, 9 নম্বর আমরা চলে যাই একটু। ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস দে ড্যাশ সারভাইভড, এখানে হবে শূন্যস্থান। একটু খেয়াল করি, আবারও ইফ। দেখছো, আমরা ক্লাসে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব কন্ডিশনাল সেন্টেন্সকে দিয়েছিলাম এবং আমাদের ইউসিসির ইন্টেন্সিভ কেয়ার পরীক্ষায় 2টা প্রশ্নের 3টা কন্ডিশনাল কোশ্চেন ছিল এবং আজকে 2টা কন্ডিশনাল থেকে আসছে। রায়ান স্যার যেটা একটুকে বললো সেখানে ছিল একটা, এই যে 7 নম্বর আমি বলেছিলাম একটা, এখন আবার 9 নম্বর আসছে একটা। ইফের সাথে হ্যাড টেকেন পাস্ট পারফেক্ট টেন্স হলে এরপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 হয়। উড হবে না, উইল হবে না, উইল হ্যাভ না, উড হ্যাভ। আনসার ইজ ডি। আচ্ছা, 10 নম্বরে দেখি আমরা একটু। টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানি হচ্ছে কোনো কিছু জনপ্রিয় বা কোনো কিছু ফ্যাশনেবল সেই দিকে দৌড়ানো, সেই দিকে দৌড়ানো। ওকে, যেমন কোনো কোন কোচিংয়ে ভর্তি হবে, ইউসিসি সবচেয়ে বেশি পপুলার, সেখানে আমরা দৌড়াচ্ছি না, এরকম আর কি। বিকাম ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এটাও না। মিস অ্যান অপরচুনিটি, এটাও না। রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম, দ্যাটস নট। আনসার হবে জয়েন সামথিং পপুলার। ওকে, সো এই ছিল আমাদের বাকি যে 5টি প্রশ্ন আমাদের দুজন টিচার আছেন ওনারা বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গো 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 ওকে, ধন্যবাদ ইমন ভাইকে।
আচ্ছা, তো তারপরে আমরা দেখছি হচ্ছে 11 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 11 নম্বর প্রশ্ন যেটা দেয়া আছে সেই প্রশ্ন হচ্ছে শি লিন। দেখো এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং। এখানে অনেকেই বলবে যে লিনের পরে হচ্ছে অন হবে। হ্যাঁ, অনেকেই চিন্তা করছো এটা, কিন্তু এখানে পুরো বাক্যটার মিনিংটা বুঝে তোমাকে অ্যান্সারটা করতে হবে। এখানে দেখো লিন ড্যাশ দ্য ওয়াল গ্যাসপিং ড্যাশ ব্রেথ, এই বাক্যটার মিনিং বোঝাচ্ছে এটা যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল একটু, এবং পরবর্তীতে সে ওয়ালের কাছে গিয়ে একটু শ্বাস নেওয়ার জন্য জায়গা পেয়েছে। তো এইটা বোঝানোর জন্য এখানে লিন অন দেওয়া যাবে না, কারণ লিন অন মানে হচ্ছে কারোর উপর নির্ভর করা। তো এখানে বাক্যে তো নির্ভর করা বোঝাচ্ছে না, তো সেই কারণে আমাদের অ্যাগেন্স্ট দিতে হবে। কোনো কিছুর পাশে গিয়ে, ওয়ালের পাশে গিয়ে সে হেলান দিয়েছে, দিয়ে তারপর একটু শ্বাস নেওয়ার জন্য সে জায়গা পেয়েছে। আর লজিক্যালি আরেকটা বিষয় হচ্ছে গ্যাসপিং ফর হয়, গ্যাসপিংয়ের পরে ফর হবেই, তো সেই কারণে অ্যান্সার এই নাম্বারটাই আমরা দিব। তারপর চলে আসি নেক্সট যে 12 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অ্যান্টোনিম বের করতে বলেছে ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট মানে যে কোনো চিন্তা ভাবনা করে না বা হঠকারী, কোনো জ্ঞান নাই যার, তাকে বোঝায়। তো সেক্ষেত্রে অ্যান্টোনিম যেহেতু বের করতে বলছে, রেকলেস মানে বেপরোয়া, এটা কাছাকাছি বলা যায় সিনোনিম। তারপরে ইনজুরিয়াস, এটাও মানে কাছাকাছি মিনিং। আর হ্যাসিডেন্ট মানে যে ইতস্তত। তো এই ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে একটু জ্ঞান রাখা, ধারণা রাখা, ঠিক আছে? তো তারপর চলে আসি আমরা 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা দেখি কোন কোনগুলো ভুল এবং কেন ভুল। প্রথম অপশন নাম্বার এ, যেখানে লেখা আছে আমাল ইজ স্লিপিং ডিউরিং 2 hours। এই যে দেখো ডিউরিং, এখানে আসলে ডিউরিং হবে না, এখানে লেখা উচিত ছিল ফর। তার মানে ফর লেখা নাই বলে এই অপশনটা ভুল। তাহলে চলে আসি অপশন বিতে, জ্যোতি ফরবেড হিম টু গো। আমরা জানি কি ফরবেড মানে কোনো কাজে বাধা দেওয়া বা নিষেধ করা, তো সেই কারণে ফরবেডের পরে কিন্তু নর্মালি 2+ ভার্ব বসে। যেহেতু 2+ ভার্ব বসে, তাহলে এটা মোটামুটি লজিক্যালি কারেক্ট আছে। এরপর চলে আসি অপশন সি, দ্য হ্যান হ্যাজ লেইন। এই হ্যান মানে মুরগি, তাহলে মুরগি ডিম পাচ্ছে, 1 ডজনের মতো ডিম পেড়েছে। তাহলে এখন ডিম পাড়া অর্থে আমরা জানি লেইড বসে পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেহেতু হ্যাজ আছে, হ্যাজের পরে পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা কি বসাবো ডিম পাড়া অর্থে? লেইড। যেহেতু লেইড নাই, তার মানে এটা ভুল। অপশন নাম্বার 4 কেন ভুল একটু বলি। দ্য ড্রাইভার, এখানে লেখা আছে, দেখো এখানে 2টা ভুল আছে, এই প্রশ্নের মধ্যে 2টা ভুল আছে অপশন 4-এ। যে এই যে ডেড, এই ডেড হচ্ছে অ্যাডজেটিভ, আমার এখানে এই বাক্যে একটা ভার্ব লাগবে, তো ভার্ব হিসেবে আমাদের তো এখানে বসানো উচিত ছিল ডাইড। ড্রাইভারটা মারা গিয়েছিল, ডাইড। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করব, কোনো দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে আমরা নর্মালি ইন অ্যান অ্যাক্সিডেন্ট বলি। তো সেক্ষেত্রে এখানে 2টা ভুল, তাহলে অপশন নাম্বার 4ও হবে না। উত্তর হবে কোনটা? উত্তর 2 নাম্বার হবে। তো আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী টিচার সোহেল স্যার, রানা স্যার, তার কাছ থেকে একটু বাকি প্রশ্নগুলো জানার জন্য। সবচেয়ে মজার কথা, আমি যে 2টা প্রশ্ন আনসার করবো আসলে খুবই ইন্টারেস্টিং, একেবারে সিম্পল প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন। দেখো যে এইখানকার যে প্রশ্নটা, সেটি হচ্ছে এ পার্সন হু হেল্পস, এই হুর পরে কিন্তু হেল্প লিখেছে, অর্থাৎ এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, একটা পার্সন, যে পিপল থ্রু চ্যারিটেবল কজেস। এখন এই যে চ্যারিটেবল মানে হচ্ছে সমাজসেবক, তাহলে একটা মানুষ যখন কাউকে সমাজে সেবা করে বা আমরা সেবা দিয়ে থাকি যখন, সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে একেবারে সরাসরি উত্তর, সেটা হচ্ছে ফিলান্থ্রোপিস্ট, মানে হচ্ছে যেই ব্যক্তি সমাজ সেবক। এখন এই প্রশ্নটা যারা আমাদের ইউসিসির বিশেষ করে সাপ্লিমেন্টটা পড়ে গেছো বা হচ্ছে যারা আমাদের হাইলাইটটা পড়ে গেছো, সেখানে সরাসরি বলা আছে, তোমরা দেখবে একবারে প্রথম পেজেই কিন্তু এই প্রশ্নটা আছে আমাদের হাইলাইটসের ভেতর, এবং এটা ইনক্লুডিং যদি বলি আমি, আমাদের সাপ্লিমেন্টেও এটা আছে এবং আমাদের লেকচার শিটেও এটা আছে। এবং লাস্ট যেটা, এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেই পার্টটা, সেই পার্টে কিন্তু এই প্রশ্নটা সরাসরি দেওয়া আছে। আর পরের যে প্রশ্ন লাস্টলি একেবারে যেটা 15 নাম্বার, এই প্রশ্নটা ভাই তোমাদেরকে আমাদের টিচাররা যারা ছিল, আমরা সহ ক্লাসে অনেকবার বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে হুইচ ফিগার অফ স্পিচ। এখানে দেখো একটা জিনিস, ফিগার অফ স্পিচের ক্ষেত্রে আমাদেরকে চাচ্ছে লাইফ, এর সাথে বলছে পাজল। তো পাজল মানে হচ্ছে ধাঁধা, আর লাইফ মানে জীবন। এখন তোমরা নিজেরা বলো যে জীবন কি কখনো ধাঁধা হইতে পারে? তো দুইটা বিপরীত জিনিস না? তো এই যে কম্পেয়ারটা হলো, এটা সরাসরি কিসের এক্সাম্পল ভাই? এটা হচ্ছে মেটাফোর। যদি এখানে লাইক কথাটা মেনশন করতো তাহলে কিন্তু হয়তো সিমিলি, অর্থাৎ এটা ভেরি সিম্পল। তো লাইফ ইজ এ পাজল, মানে ধাঁধার মতো জীবনের কথা বলা হচ্ছে, বাট নট কিন্তু এটা তোমার ধাঁধা। সো যদি তার এর কথা বলা হচ্ছে, সেটা আমরা কি বলবো? সরাসরি হচ্ছে মেটাফোর, যেহেতু এখানে অ্যাজ সিন্স লাইক এ ধরনের কোনো কথাবার্তা বলা নেই, একেবারে খুবই সিম্পলি আনসার এটা। সো আশা করছি তোমরা এটা যারা মেটাফোর দেখাইছো এবং এটা যারা ফিলান্থ্রোপিস্ট দেখাইছো, তাদের জন্য এটা শতভাগ কারেক্ট, কোনো ডাউট নাই। আমি আমন্ত্রণ জানাচ্ছি কামাল স্যারকে। স্যার, ইংলিশ রিটেনের বিষয় আসলে যেটা বলবো, যে অন্যান্য বছরে আমাদের লেকচার শিটে যেখানে থাকে, আপনারা একটু বা তোমরা একটু খেয়াল করে দেখবে, আমরা প্রতি বছর মতো এই বছর কিন্তু আমরা লেকচার শিটের মধ্যে 1 নম্বরে ছিল
সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার যেটি, সেখানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখানে আমাদের একেবারে তোমরা যদি পেজটা খুলে দেখো, সেখানে কিন্তু একদম প্রথম পেজে দেখবা লেখা আছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কীভাবে করতে হয়, কীভাবে ইন্টারোগেটিভ থেকে ইম্পারেটিভ করতে হয়, প্রত্যেকটা পার্ট কিন্তু ভেঙে ভেঙে দেয়া। এবং আমাদের সংশ্লিষ্ট যারা শিক্ষক রয়েছেন, যারা 1 নম্বরে ক্লাস নিয়েছে, তারা কিন্তু এটা প্রত্যেকটা ক্লাস এটা খুব ভালো মতো করে পড়েছে। কাজে ইভেন এখানে একটা প্রশ্ন আছে ভয়েস সেন্স, এবং এই ভয়েস সেন্সের উপরেই কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি। এবং আরেকটা প্রশ্ন আসে ন্যারেশন থেকে, এই ন্যারেশনও কিন্তু আমাদের লেকচার শিটের মধ্যে আমরা গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়েছি। কাজে এখানেই যেই 5টা ট্রান্সফরমেশন ছিল, এটা যে খুব বেশি ডিফিকাল্ট ছিল আসলে সেটা বলার সুযোগ নেই। তবে হ্যাঁ, একটা জায়গায় তোমাদের প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে 3 নাম্বার যেটি ছিল, সেটি হচ্ছে তোমাদের মেক সেন্টেন্স। এই মেক সেন্টেন্সের ক্ষেত্রে এসে আমরা দেখছি যে ওয়ার্ডগুলো এসছে সেগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। তবে এখানে মোটামুটি মিটিকুলাস যে শব্দটা দিয়ে রাখছে আমরা এখানে দিয়েছে ইউনিভার্সিটি, এটা কিন্তু তোমাদের আসলে কমনই আমি বলবো। এবং কল ইট এ ডে, এটাও কিন্তু আমাদের হাইলাইটে আছে, তোমরা একটু খেয়াল করে দেখতে পারো। তবে সব মিলিয়ে এখানে ওভারঅল যে রিটেনের যে 20 নাম্বার, সেখানে প্যারাগ্রাফ যেটা ছিল শেয়ার্ড প্যারেন্টাল, তোমার এখানে রিলেশনশিপ বলছে, ইন ফ্যামিলি লাইফ, ফাদারের কথা বলা হচ্ছে, বা আমাদের যারা অভিভাবক আছে আমাদের ফ্যামিলিতে, তাদের বিষয়টা এসছে। সো এটা তোমাদের ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্যারাগ্রাফ কিন্তু আমরা তোমাদেরকে আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আমরা সেটা কিন্তু বলেছি। অথবা এটা অ্যাডোলেসেন্স যেখানে আছে, ওইখানেও কিন্তু এটা সম্পর্কে বলা আছে। কাজেই আশা করছি তোমরা যারা টেক্সট বুকটা সম্পর্কে ধারণা রেখেছিলে, তারা কিন্তু আসলে এখানে খুব যে বেশি খারাপ করছো সেটা কিন্তু বলার সুযোগ নেই। তবে যেটাই হোক না কেন, আমরা আশা করব তোমাদের পরীক্ষা আশানুরূপ হয়েছে এবং তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলে আসবে বলে আমরা এটা বিশ্বাস করি। স্যার প্লিজ। ইংরেজি ব্যাখ্যা স্যারদের পেয়ে আমি যতটুকু বুঝলাম, যে আমার মনে হয় ইংরেজি অত কঠিন হয় নাই। ইংলিশটা মোটামুটি যারা একটু বুঝে আনসার করছে, মানে অন্তকে তারা ভালো করবে। আর এখন আমরা বাংলা নিয়ে কথা বলবো। বাংলা আমাদের একজন স্যার এখানে উপস্থিত আছেন, স্যার তো অনেকেই আছে, সবাই ব্যস্ত। এখন আমাদের দুর্বাস স্যার বাংলা নিয়ে একটু আপনি বলেন, আনসারগুলো একটু দেওয়ার চেষ্টা করেন। জি, আশা করি সবাই পরীক্ষা ভালোই দিয়েছেন। আসলে ভালো দেওয়া খারাপ দেওয়ার বাইরেও এটা স্যার তো প্রথমেই বলেছে যে 50% মার্কস পাইলে আপনি একটা সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশা করতেই পারেন। আর বাংলার প্রশ্নের ব্যাপারে বলবো, বাংলার প্রশ্ন যে কঠিন হয়েছে সেটা বলবো না, একদম স্ট্যান্ডার্ড বলতে যেটাকে বোঝায়, একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। রিটার্ন আমাদের একদম হুবহু কমন জীবন বৃক্ষ থেকে। তো আমরা যাই হোক শুরু করে উত্তরের দিকে যাচ্ছি। যেগুলো ব্যাখ্যা দেওয়া প্রয়োজন সেগুলো শুধু ব্যাখ্যা দিব, ঠিক আছে? একটু খেয়াল করেন, কোন শব্দ বা 1 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি, কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? এখানে আপনি স্মৃতিগন্ধে ভরপুর আপনি পাবেন সন্ত্রাস, আনে ডেকে আনে সন্ত্রাস, এটাও পাবেন। মানবিক ব্যবহার তুচ্ছ হচ্ছে, এটাও পাবেন। মানে পাবেন না কি আবাহন, কি পাবেন? আবাহন। তার মানে সঠিক উত্তর এখানে হচ্ছে আবাহন। কোন শব্দগুচ্ছ শুদ্ধ, কোন শব্দগুচ্ছ শুদ্ধ, এইরকম শুদ্ধ শব্দ খুঁজতে হলে আপনাকে বুঝতে হবে কোনটাকে অশুদ্ধ। অশুদ্ধ খুঁজলে শুদ্ধটা বের হয়ে যাবে। অধিকার নেই ভুল বানান, ঠিক আছে, তার মানে অপশনে বাতিল। তারপরে মরুদ্যান ভুল বানান, এটাও বাতিল। তাহলে খেয়াল করেন যশ লাভ, এটাও কিন্তু বানানটা ভুল, তার মানে এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? বি। এখানে প্রত্যেকটা বানানই সঠিক। তাহলে ভালো করে খেয়াল করেন, 3টা অপশন নাই, মানে উত্তর আমার বি অটোমেটিক হয়ে যাচ্ছে। কোন শব্দের আধিক্য, খেয়াল করেন, উপসর্গ থেকে প্রশ্ন আসলে অর্থ থেকে প্রশ্ন আসে। এখন কোন শব্দের আধিক্য, এই যে প্রশ্নটা আমাদের হুবহু পারাবার বইটা পাবেন আপনি, 3 নম্বর প্রশ্ন হুবহু পারাবার বই পাবেন। কোন শব্দের আধিক্য অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ উপসর্গের অর্থ পরাক্রান্ত। দেখেন খেয়াল করে, পরামর্শ তো হবেই না, পরাধীন হবে না, পরাগায়ন হবে না, মানে পরাক্রান্ত মানে বেশি আক্রান্ত। বেশি মানে কি? আধিক্য বা অধিক। তার সঠিক উত্তরটা হচ্ছে আপনার পরাক্রান্ত হবে। গ্লোসারি, একদম পারিভাষিক শব্দ থেকে, এটা মানে নির্ঘণ্ট। এখন প্রশ্ন করতে পারেন যে নির্ঘণ্ট মানে কি? তালিকা, সূচি, সূচি বা তালিকা, এটা হচ্ছে আপনার নির্ঘণ্ট। গমনের ইচ্ছা, জিঘমিষা, এই জিঘমিষাটা হচ্ছে এগুলো মুখস্থ অংশ। আমাদের যে বাংলা মুভি আছে, বাংলা মুভির ভিতরে একদম প্রথম দিকেই যে প্রশ্নগুলো আছে, গমনের ইচ্ছা, যাওয়ার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা, এগুলো আলাদা করে দেওয়া আছে, এগুলোর ভিতরে আপনি পাবেন এটা জিঘমিষা। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? খেয়াল করেন, জসিমউদ্দিন 5 বছর শিক্ষকতা করেছিলেন, পরে আবার চলে যান। তার মানে উত্তরটা হচ্ছে আপনার জসিমউদ্দিন হবে, জসিমউদ্দিন হবে সঠিক উত্তর। বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, কোন ধরনের বাক্য? আমরা যখন সি ইউনিটের প্রশ্ন সলভ করেছিলাম, একটা প্রশ্ন ছিল তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। তখনই আমরা বলেছিলাম যদি আলাদা আলাদা 2টা বাক্য থাকে এবং যোজক থাকার প্রয়োজন নাই, আলাদা আলাদা 2টা বাক্য থাকলে সেটা যৌগিক বাক্য। তাহলে বাক্যটা খেয়াল করেন, বুকের ভিতর দারুণ ঝড়, একটা বাক্য শেষ, বুক পেতেছি গুলি করে, এটা আবার আরেকটা বাক্য। 2টা যখন আলাদা আলাদা বাক্য হয় তখন সেটাকে আমরা বলি যৌগিক বাক্য। কি বাক্য বলি? যৌগিক। তার মানে এই 7-এর উত্তরটা হচ্ছে আমাদের বি। এবার খেয়াল করেন,
প্রশ্ন একদম হুবহু এটা পাবেন আমাদের বই পারাবারি পাবেন যে এই যে কলকাতার ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিক চাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল। একটা চুক্তি আছে আলীনগরের সন্ধি, স্পষ্ট করে লেখা আছে আলীনগরের সন্ধি। সন্ধিটা কত হয়? একটা চুক্তি আছে আলীনগর সন্ধি, তার আগে একটা টাকার অঙ্কের সাথে একটা ভাগ বাটোয়ারা 17,000 টাকা কার কার মাঝে হয়? উমি চাঁদ এবং ইংরেজদের মাঝখানে কূট কৌশল হয়। সেখানে হয় কি যে মানিক চাঁদকে 12,000 দিতে হবে। কত হাজার দিতে হবে? 12,000 টাকা দিতে হবে, আর 5,000 উমি চাঁদের ব্যক্তিগত খরচের জন্য। তার মানে মানিক চাঁদকে কত দিচ্ছে? 12,000। অপশন নাম্বার 12,000 খুঁজেন আছে কিনা। এই যে দেখেন বি নাম্বার অপশনে 12,000 চলে আসছে। তাহলে এবার খেয়াল করেন, আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা দুলছিল। আমরা যখন আমাদের শেষগুলা ক্লাসগুলাও নেই এবং আমরা যখন রিটেন আলাদা করে ক্লাসে তখন বলেছিলাম যে যেহেতু চারুকলার পরীক্ষার প্রশ্ন যদি আপনি খেয়াল করেন তাহলে পরীক্ষার প্রশ্ন আসছে কি ফুল সিলেবাস থেকে, তার মানে রিটেনটা ফুল সিলেবাস থেকে আসার সম্ভাবনা প্রবল। তো এই যে তাহলে খেয়াল করেন প্রশ্ন দেখেন যে আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা, সিলেবাসের বাইরে কিন্তু এটা আমরা বলে দিয়েছিলাম। তার মানে এটা হচ্ছে আপনার মাকাল লতা হবে উত্তর। সঠিক উত্তর হচ্ছে মাকাল লতা। তিত্তিরাজ গাছে কোন লতা? এই তিত্তিরাজ গাছের নিচেই বুড়িকে শায়িত করা হয়। যাই হোক, আপনাগো ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সুচিতা হবে এখানে, সুচিতা অপূর্ব। বাক্য কোনটা অন্তর্গত? আমরা যখন ওই যে অপরিচিতা গল্পে কল্যাণের পরিচয়টা তখন বলেছিলাম এরকম করে, ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সুচিতা অপূর্ব। তাহলে এটা কি হবে? অপরিচিতা গল্পের হবে। আপনাকে দেশটা বড় জাহেলের দেশ। আমরা যখনই ক্লাস নেই সেটা পরে আমাদের আরবি শব্দ আছে, আরবি শব্দ জাহেল শব্দ আছে। এছাড়াও আমি ক্লাসে বলেছিলাম, আমরা ক্লাসে এরকমভাবে বলেছিলাম যে সকল শব্দের উল্লেখ কোরআনে সরাসরি আছে সেগুলো আরবি শব্দ। এই জাহেলের উল্লেখ আমাদের কোরআনে আছে, তার মানে এটা হচ্ছে একটা আরবি শব্দ। তারপরে খেয়াল করেন, যেমন কুকুর তেমন মুখ। এখানে যেমন তেমন কি বইয়ে পড়লেই একটা জিনিস পাবেন, সাপেক্ষ সর্বনাম। এটা মানে কি? একটা আরেকটার উপর নির্ভরশীল। যত বড় মুখ নয় তত বড় কথা, যথা সাধ্য তথা কাজ, যেই লাউ সেই কদু, যেমন কর্ম তেমন ফল। তাহলে যেমন কর্ম তেমন ফল নাই, কিন্তু আছে কি? যেমন কুকুর তেমন মুগুর। তার মানে একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল। এই যে নির্ভরশীল যে সর্বনাম তাকেই বলা হচ্ছে আপনার সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম। ওকে ফাইন। এবার খেয়াল করেন জলধি। বেসিক্যালি এই জলধি থেকে যখন প্রশ্ন থাকে, তখন প্রশ্নটা কি থাকে? তখন প্রশ্নটাকে হচ্ছে এটা কোন ধরনের শব্দ। এবার এটার উচ্চারণ আসছে, তাহলে কি হবে? এই যে দেখেন বি নাম্বার অপশন জলধি, এইটা হবে সঠিক উত্তর। 14 নম্বরটা একটু ডিটেলসে বলতে হবে, অভিধান থেকে প্রশ্ন। খেয়াল করেন 14 নম্বর প্রশ্নটা একটু অভিধান থেকে, যে কোন শব্দ গুচ্ছতে আবেদনিক ক্রম সঠিক। এখন এটা আপনার কাছে অনেকগুলো সঠিক উত্তর মনে হতে পারে, কিন্তু সঠিক উত্তর কোন আমি বলে দিই আপনাকে। আবেদনিক ক্রম সঠিক খুঁজতে গেলে কোনটা ভুল এটাকে বের করতে হবে আপনাকে। কেমন বের করতে হবে একটু খেয়াল করেন। ধরেন সন্তুষ্ট স্মরণ, এই যে এখানে স আছে না, স এর পরে অ আছে, তার মানে কি এটা সঠিকভাবে আছে। তারপরে স এর পরে ম, মানে এইভাবে তো যাবে না, তারপর আবার ব, তার মানে এটা উলট পালট করে সাজানো, এটা হবে না উত্তর। দ্বীপ, দয়ের সাথে এখানে ব, এখানেও ব, বাট এখানে আছে দীর্ঘ ইকার, এখানে আছে ঐকার, এখানে ইকার, তার মানে আগে তো ইকার হবে, তার মানে এটাও ভুল। তারপরে খেয়াল করেন কষ্ট কলসুদা কর্কশ কন্যা, এটা দেখেন নটা আগে যাবে, তার মানে এইটাও ভুল। তাহলে বাকি রইল কে আর একটা, তার মানে সঠিক উত্তর হচ্ছে এ। আবার দেখলেও এটা সঠিকই বলা যায়, অনাবিল, অ অ অ অ সবই মিল আছে, ন না, তারপর উ, তারপরে শুধু ম আসছে, তার মানে সঠিক উত্তরটা হচ্ছে আপনার এ নাম্বার হবে। বিদ্রোহী কবিতায় কোন নাম নেই? আমরা এরকম দেখেছি, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনিস। ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করো ক্লাস। আচ্ছা ঠিক আছে, স্বাভাবিক। যাই হোক, এবার একটু খেয়াল করেন বিদ্রোহী কবিতায় কোন নামটা নেই। একজন কমেন্ট করছে ভাই, আপনি আমরা ইউসিসির ক্লাসে একদম হুবহু খাতায় লিখে দিয়েছিলাম। আমরা হুবহু খাতায় লিখেছিলাম যে এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। থ্যাংক ইউ নাজমুল ইসলাম ভাই। ওকে, আমাদের ইউসিসি শুধু এটা না, এমসিকিউ না, রিটেনটা যদি বলি, আমাদের যে সারাংশ যে আলাদা করে দেওয়া আছে, সারাংশ আলাদা 7 বা 5 নাম্বার, আমার সঠিক নাম্বারটা মনে নাই, একদম ওই জায়গায় সারাংশ জীবন ও বৃক্ষ থেকে দিয়েছে। অথচ আমাদের কিন্তু ব্রড সিলেবাস দেওয়ার কোনো কথাই ছিল না। আমাদের কামাল স্যার অনেক দূরদর্শী মানুষ, তিনি তাকে জিজ্ঞেস করেছিলাম যে শর্ট দেবো না ফুল দেবো, স্যার বলছিল যে ফুল দিয়ে দাও, কারণ এখান থেকে আসার সম্ভাবনা আছে। ওইটাই সারাংশটাই আপনাদের জীবনের বৃক্ষ থেকে চলে আসছে একদম।
আচ্ছা, আপনারা যারা করছেন, যারা পড়ছেন, এটা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কত ইফেক্টিভ ছিল। যাই হোক, আমি আপনারা ছাড়া করি না কাহার কোন, এই জায়গায় আমি চেঙ্গিস আছে, তার মানে এটা উত্তর হচ্ছে না। ঠিক আছে, পরশুরাম, আমি পরশুরামের কঠোর কুঠার, এটা উত্তর হচ্ছে না। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, এটা হচ্ছে না। তাহলে কি তোগলক খা, এই তোগলক খার উল্লেখ আছে ভাই বিলাসী গল্পে। কোথায় আছে? বিলাসী গল্পে, তার মানে বিদ্রোহীতে এটা নাই। আশা করি ভাই আপনি এটা খাতায় লিখে, জি আচ্ছা ঠিক হোক। 9টা হলে পাস থাকবে 15-র মধ্যে, 9টা না, আপনার যদি 7-8 হয় তবু আপনি আশা রাখতে পারেন। প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, প্রশ্ন এটা না। যাক, আমরা তো প্রশ্ন সব কার কয়টা হলো কমেন্ট করে জানান। হ্যাঁ, রিটার্ন তো আমরা বলছি, রিটার্ন আসলে ক্রেডিটটা স্যারেই বলেছিল ফুল সিলেবাসের কথা। যাক, আমরা বাংলাও শুনলাম। তো আমি আগে বলছিলাম আমার কাছে মনে হয়েছে যে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান থেকে বাংলা প্রশ্নটা আমার কাছে একটু ইজি মনে হয়েছে, এবং কিছু কিছু প্রশ্ন দেখলাম যে মানে সরাসরি আমাদের লেকচার সিট কিংবা আমাদের বই পুস্তকও পাওয়া যাচ্ছে। তো এবার সাধারণ জ্ঞান নিয়ে যদি আমি বলতে চাচ্ছি, আমাদের সাধারণ জ্ঞান নিয়ে কথা বলেন আমাদের সাদ্দাম স্যার। আমি আগেই বলছি সাধারণ জ্ঞান নিয়ে আমি কিন্তু সন্তুষ্ট না, কারণ এই প্রশ্নটা কেমন জানি একটা প্রশ্ন হয়েছে এই বছর। মানে অন্তপক্ষে গত 10 বছরের, হ্যাঁ, গণিত ধারাতে একটু বেরিয়ে আসছে। আর সাম্প্রতিকের মধ্যে থেকে দেখলাম যে প্রায় 10-12টা প্রশ্ন হবে সাম্প্রতিক। তো যাই হোক, এখন এটা নিয়ে স্যারে কথা বলবেন, যেহেতু স্যার দীর্ঘদিন আমাদের লেকচারের সাথে জড়িত আছেন, আমাদের বইয়ের সাথে জড়িত আছেন, আজকে স্যার এখানে উপস্থিত আছেন। তো সাদ্দাম স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সাধারণ জ্ঞান নিয়ে আজকে খুব বেশি খুশি হওয়ার কথা না, কারণ আমরা বিগত সালে যেরকম কোশ্চেনগুলো দেখে আজকের কোশ্চেনগুলো অতটা সহজ বলতে স্ট্যান্ডার্ড কোশ্চেন, কিন্তু গত বছর যেরকম হুবহু কোশ্চেন কিছু তুলে দেওয়া হয়েছিল, একদম কোশ্চেন বই থেকে হুবহু তুলে দিয়েছিল, রিপিট কোশ্চেন। আপনারা তো মনে করছিলেন যে এরকম সহজ কোশ্চেন হবে, বাট আপনাদের সাথে সবসময় কঠিনকে সামনে নিয়ে আপনারা অগ্রসর হয়েছেন। দেখবেন জীবনে যত ধাপ আপনারা পাড়ি দিয়েছেন, আপনাদের এই 2025 ব্যাচ সব জায়গায় কঠিন। সো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এবং সাধারণ জ্ঞান একটু কঠিন হিসেবে আমরা দেখলাম আর কি। কঠিন বলতে স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমরা যে কোশ্চেনগুলো যদি সলভ করি, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কততম বাংলাদেশ সেটা থেকে কোশ্চেন আসে, কিন্তু কোনটাকে নিয়ে পরিমাপ করে এরকম কোশ্চেন কম আসে। বাট সেটা আমাদের কোশ্চেন আসছিল যে HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটি দেশের মূলত কী পরিমাপ করে। এটা হলো দেশের সরকারের স্বাস্থ্য, শিক্ষা কতটুকু খরচ, এটা না। দেশের মোট উৎপাদন রপ্তানি, এটাও না। দেশের সরকারি ব্যয় ও বাজেট ঘাটতি, এটাও না। আমাদের যেটা মনে করে সেটা হলো আমাদের দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, গড় আয়ু এবং আয়, এইটার উপর ভিত্তি করে আমাদের এই ইন্ডেক্স তৈরি করা হয়। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালি আপনার যে কোশ্চেনগুলো দেয় না, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা, এরকম টাইপসের কোশ্চেন দেয় না, কিন্তু এবছর আবার 2টা দিয়ে দিয়েছে। তো আমরা সেটা যদি দেখি, আমাদের 2 নম্বর কোশ্চেন, একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। এটা আমাদের অ্যান্সার হলো হাফ, কারণ বিজোড় সংখ্যা থাকে 1, 3, 5, জোড় সংখ্যা থাকে 2, 4, 6। তো আমরা 3/6 দিয়ে যদি এরকম করি, 3/6 কাটাকাটি করলে 1/2 বা হাফ আসার সম্ভাবনা বেশি আর কি। আমাদের তারপর প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসন রাজার জন্মস্থান কোন জেলায়, এটা সবারই আপনাদের সহজ কোশ্চেন ছিল। আমাদের এটা সুনামগঞ্জ জেলায়, এটা আমাদের সুনামগঞ্জ জেলায় আর কি। আমাদের যদি 3 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, 3 নম্বর কোশ্চেন ক্লিয়ার। আমরা 4 নম্বর কোশ্চেন যদি দেখি, নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে। ডোনাল্ড ট্রাম্প 2017 সালে এই প্যারিস চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল, এই জন্য যুক্তরাষ্ট্র আমাদের প্যারিস চুক্তি থেকে সরে এসেছে আর কি। তাহলে যুক্তরাষ্ট্র 2000, আমরা অ্যান্সার 4 নম্বর হয়ে গেছে আর কি। 4 নাম্বার, তাহলে আমাদের 5 নম্বর। প্রখ্যাত কবি সুনামগঞ্জ বলছি, সুনামগঞ্জ বলছি। প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসান রাজার জন্মস্থান কোন জেলায়, এটা সুনামগঞ্জ। আমরা 3 নম্বর বলছি, 4 নম্বরে বলছি। 4 নম্বরের অ্যান্সার আমাদের যুক্তরাষ্ট্র। আমাদের 5 নম্বর দেখি, আমাদের আগেই বলছি আপনাদের সাম্প্রতিক কোশ্চেন অন্যবার 10টার মতো আসে, 8 থেকে 10টা, এবার অলরেডি 12টা প্লাস সাম্প্রতিক কোশ্চেন। এবং যে 2টা কোশ্চেন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বললাম, এবং আপনার যে মানসিক দক্ষতা টাইপের কোশ্চেনও 2টা ছিল। সম্প্রতি কতটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক PLC গঠন করা হয়েছে, সেটা হল 5টি ব্যাংক। এটা মনে করেন আপনাদের জানা কোশ্চেন ছিল একটা, মানে আমাদের আলোচিত কোশ্চেন। সম্প্রতি সময় যে ইসলামী ব্যাংকগুলো ঋণ দিতে, যে আপনার যেটা বলে ইসলাম গ্রুপ যে ব্যাংকগুলোকে আত্মীয়করণ করছিল, ঋণ দিতে, যে এই অবস্থাটা ক্রিয়েট হয় আর কি। তো সম্প্রতি কতটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক PLC গঠন করা হয়? 5টি ব্যাংক।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা, এটা বিগত সালে কোশ্চেন, অনেকবার এসেছে আমাদের এই কোশ্চেনটা। গোবিন্দ হালদার, এটার অ্যান্সার হলো আমাদের গোবিন্দ হালদার। মুদ্রাস্ফীতি ঘটে যখন, আমরা ইকোনমিক্স নিয়ে কথা বলি, আমাদের মৌলিক বিষয়গুলি ক্লাসগুলো ইউসিসির অডিটোরিয়ামে হয়, স্যার বারবার আপনাদের দিয়ে বলে ইকোনমিক্স থেকে সরাসরি কোশ্চেন কিন্তু, যে মুদ্রাস্ফীতি ঘটে যখন অর্থের যোগান বৃদ্ধি হলে, বাজারে যখন অর্থের যোগান বৃদ্ধি হয়ে যায় তখন মুদ্রাস্ফীতি ঘটে। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা হয়? এটা 30 নভেম্বর 2025, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করছেন 30 নভেম্বর 2025, এটা আমাদের সাম্প্রতিক কোশ্চেন ছিল আর কি। দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত? এবার দারফুরে সবসময় জাতিগত সংঘাত লেগে আছে, এবছরও দারফুরে জাতিগত সংঘাত হচ্ছে আর কি, এটা আমাদের সাম্প্রতিক কোশ্চেন। আমাদের এটার অ্যান্সার, দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত? দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবাধিকার সংকটের কারণে এটা আমাদের সুপরিচিত। এটা সুদানের দারফুরে, আপনাদেরকে আমরা ক্লাসে আমরা হুবহু বলছি এগুলো, যে সুদানের দারফুর আমাদের যে আন্তর্জাতিক ক্লাস হয়েছিল ওখানে এই সুদানের দারফুর সম্পর্কেও আপনাদের আলোচনা ছিল আর কি, যে কেন সংকট। কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশ অবস্থান করে? মানে বাংলাদেশের মানুষ কোন দেশে সবথেকে বেশি অবস্থান করে সেটা যদি আমরা বলি তাহলে সৌদি আরব। কোন দেশ? সৌদি আরব। বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প কোনটি হিসাবে বিবেচিত? এখানে একটা বিষয় আছে আর কি। 1997 সালে যে ভূমিকম্পটা হয় তার মাত্রা ছিল 6.1। 1999 সালে মহেশখালীতে যেটা হয় সেটা ছিল 6.5, 5.5। 2003 সালে রাঙামাটিতে যেটা হয় সেটা ছিল 5.2, আর 2025 সালে যেটা হয় সেটা হলো 5.7। বাট 2025 সালে হয়েছে বলে আমাদের কাছে খুব মনে হয়েছে যে এটা মনে হয় সম্প্রতি সালে সবচেয়ে বেশি শক্তিশালী, বাট শক্তিশালী ভূমিকম্পটা হয় 1997 সালে চট্টগ্রামে, যেটার পয়েন্ট ছিল 6.1। এই জন্য আমাদের অ্যান্সার 6.1 এ অ্যান্সার আর কি আমাদের এটা। আমাদের বাংলাদেশের পুরুষরা বর্তমান সময় ফুটবলে ভালো খেলে, আগে ক্রিকেটের তো অবস্থা আপনারা জানেন, মাঝে মাঝে ভালো খেলে মাঝে মাঝে খারাপ খেলে, তো মেয়েরা সবসময় ফুটবলে খুব ভালো খেলে বাংলাদেশের মেয়েরা। তো এএফসি নারী এশিয়া কাপ 2026 জায়গা নিশ্চিত করতে 2025 সালের বাছাই পর্বে বাংলাদেশের নিচের কোন দেশটিকে পরাজিত করেছে? এটা হবে হলো মিয়ানমার। কোনটা হবে? মিয়ানমার। নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 2025 উল্লেখ করা হয় নাই? এটা হলো চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, উল্লেখ করা আছে। জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নতি করা হবে, সেটাও বলা আছে। বাট বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি হিসাবে পরিচিত হবেন, এটা আমাদের 5ম সংশোধনীর মাধ্যমে আগের থেকে আমাদের সংবিধানে অ্যাড করা আছে। সো আমাদের অ্যান্সারটা হবে বি, যে নিম্নের কোন বিষয়টি জুলাই সনদ 2025 উল্লেখ করা হয় নাই? মানে এটা আগের থেকেই তো উল্লেখ আছে, সো এটা উল্লেখ করার প্রয়োজন হয় না। এটা আমাদের আগের বিগত সালের কোশ্চেন, বা আমাদের আগে থেকে এটা পড়ানো ছিল আর কি। কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে? এই কোশ্চেনটা ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সাম্প্রতিক সময় যুদ্ধ, সেটার উপর ভিত্তি করে তৈরি করা। যে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করছে, কার পক্ষ হয়ে? আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করছে ফিলিস্তিনির পক্ষ হয়ে। আমরা 14 নম্বর কোশ্চেনের পরে যদি দেখি, 15 নম্বর কোশ্চেন, দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী? আমরা যদি সেটা দেখি আর কি, তো এটা হলো আপনারা অনেক জায়গায় কোশ্চেন অ্যান্সার দেখবেন জাপান। মানে জাপান আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারগত অর্থায়নে অবদান রাখে, বাট আমাদের এটা অ্যান্সার হবে চীন। কোনটা অ্যান্সার হবে? চীন। আপনারা সম্প্রতি সময় আমাদের যে বড় বড় যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে বা অবকাঠামো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে লোন দিচ্ছে বা অবদান রাখছে সেটা হলো আমাদের চীন। 16 নম্বর কোশ্চেন যদি দেখেন, মেশিন লার্নিং কোনটির উপশাখা? এটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের আইসিটির কোশ্চেন। এটাও কিন্তু আমাদের মৌলিক বিষয় বলি বা বেসিক আমাদের আইসিটির ক্লাস ইউসিসিতে কামাল স্যার আয়োজন করছিল 3 দিন ব্যাপী, মানে আপনাদেরকে ম্যারাথন ক্লাস হয়েছে আর কি। কিন্তু আপনারা তো স্যার ক্লাস করতে বলে আপনারা ক্লাস করেন না, ঠিকই দেখেন একদম পুরা আইসিটির কোশ্চেন বই থেকে চলে আসছে আর কি। যদি রিভারকে SJWFS লেখা হয় তবে ঢাকাকে কিভাবে লেখা হবে? এটা হলো ওই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনাদের যেটা বললাম সেরকম একটা আইকিউ আর কি। এটা যে আর এর পরে দেখেন কি হয়? এস হয়। আই এর পরে কি হয়? জে হয়। ভির পরে হয় ডাব্লু, ইর পরে হয় এফ, আর এর পরে হয় এস। তাহলে আমাদের হিসাবটা করতে হবে, ডির পরে কি হবে? ডির পরে হবে হলো ই, এইচ এর পরে আই, এর পরে বি, এর পরে এল, এর পরে বি। শুধু আমার এই অপশনটাই মেলে, এই জন্য এইটা অ্যান্সার হবে, কারণ আগেরটা দিয়ে আপনাকে হিন্টস দিতে যে কেমনভাবে কী করতে হবে। তাহলে আমাদের এই যে 2টা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসলো, যা অন্যবার কিন্তু আসে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসে, কিন্তু আপনাদেরকে বলি না, কিন্তু দিয়ে দিচ্ছে। প্রস্তুতি সেভাবে রাখতে হবে।
আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এবং জুলাই সনদ নিয়ে কোশ্চেন বেশি আসছে। জুলাই সনদ নিয়ে দেখবেন 3টা কোশ্চেন, মুক্তিযুদ্ধ নিয়েও 3টি কোশ্চেন। 1971 মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোন সেক্টরের অধীনে ছিল, মানে ঢাকা কোন সেক্টরের অধীনে, এটা যদি আপনি জানেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টরের অধীনে সেটাও জানার কথা। এটা কোশ্চেন সহজ ছিল, যে সেক্টর 2 ছিল। বাংলাদেশে বর্তমান কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? এটার অ্যান্সার 5 ধরনের। বাংলাদেশের মূলত গ্রাম কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। গ্রাম কেন্দ্রিক আছে হলো ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আর মহানগর ও পৌরসভা। এই 5 ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা আমাদের বাংলাদেশে আছে। আমাদের 20 নম্বর কোশ্চেনে যাই। 20 নম্বর কোশ্চেনে যদি যাই, দেখেন জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন? একজন ব্যক্তি 10 বছর, মানে টানা 2 পিরিয়ড বা বিষয়টা এরকম না, 5 5 10, মোট একজন ব্যক্তি 10 বছর দায়িত্ব পালন করতে পারেন। জুলাই সনদ আমাদের যে হাইলাইটস আপনাদেরকে দেওয়া হয়েছিল, এই হাইলাইটস দেখবেন যে আমরা জুলাই সনদকে অনেক ফোকাস করে, অনেক সুন্দর করে ইন ডিটেলস দিয়ে দিয়েছি, যেটা পড়লে আপনাদের এই বিষয়গুলো না হওয়ার কথা না, হওয়ার কথা। বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? এটা ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল প্রিজনস ফ্রম দ্য ইনফোর্স ডিসঅ্যাপিয়ারিং, এই চুক্তিতে স্বাক্ষর করে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করে? মানে যৌথ বাহিনী যে গঠন করে সেটা হলো 21 নভেম্বর 1971। আমাদের 23 নম্বর কোশ্চেনটা যদি দেখেন, এরপরে লিভ নো অন বিহাইন্ড নিচের কোনটির মূলনীতি? যদি আমরা এটা বলি, এটা হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূলনীতি। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, তার মূলনীতি। 24 নম্বর কোশ্চেনটা দেখেন, খানার আয় ও ব্যয় জরিপ 2022, এটা কিন্তু 2025 সাল চলে। 2025 সাল অনুযায়ী কিন্তু মাদারীপুর সবচেয়ে গরিব জেলা, মাদারীপুর। 2022 সাল অনুযায়ী আমাদের এইটা হলো বরিশাল অ্যান্সার। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলো আনপ্রেডিক্টেবল, যেটা 25 সালে কোশ্চেন দেওয়ার কথা ছিল কিন্তু দিয়ে দিচ্ছে 22 সালের কোশ্চেন। মাদারীপুর দেখেন অপশানেই নাই, কিন্তু আপনারা তো যে মাদারীপুর খুঁজছেন, যেন সম্প্রতি যে রিপোর্টটা প্রকাশ হলো সেটা তো মাদারীপুর আছে, কিন্তু মাদারীপুর নাই। বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্ক কেমন? ব্রিক্সের কোনো পর্যবেক্ষক রাষ্ট্র নেই, বা বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে পারে নাই, তাহলে পূর্ণ সদস্য না, পর্যবেক্ষকও না। একেবারে মোটে সম্পর্ক নেই, বিষয়টা এরকম না। বাংলাদেশ ব্রিক্সের যে ব্যাংক, উদ্ভাবিত ব্যাংক এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা সদস্য। এই জন্য আমাদের এটা অ্যান্সার হবে ব্রিক্সের সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ। আমাদের 25 নম্বর এটা অ্যান্সার হবে। আমরা যদি 26 নম্বর কোশ্চেনে যাই, যে মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার পায়? এটা হবে হলো খুদিবাড়ি প্রকল্পের জন্য। খুদিবাড়িকে উনি নকশা করছিলেন, ডিজাইন করছিলেন। আগা খান পুরস্কার দেওয়া হয় মূলত স্থাপত্যতে অবদান রাখার জন্য, আগা খান পুরস্কার দেওয়া হয়। আমরা যদি এরপরে 27 নম্বর কোশ্চেনটা একটু দেখি, 1971 সালে, দেখেন 71 সালের কোশ্চেন আবার। 1971 সালে পরিণত স্বাধীনতার ঘোষণাপত্রে কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে? এটা হলো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বাঁচিয়ে কথা আমাদের এখানে বলা আছে আর কি। এটা আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে, একটা দেশ স্বাধীন হয় একবারই, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে সামনে আগাতে পারবো না আমরা। এই জন্য দেখেন 71-এর মুক্তিযুদ্ধকে এখন 16 ডিসেম্বর এই সামনে আসছে, যে বিজয়ের মাস, এই জন্য মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দেখেন কতগুলো করছেন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ নারী ও পুরুষের সমতার উল্লেখ আছে? এটা হলো 28 নম্বর কোশ্চেন। আমাদের লেকচার শিটে এইসব বিষয়গুলো হুবহু দেওয়া আছে। বাংলাদেশের কোন জেলার পাটের 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? এইটা নিয়ে একটা কনফিউশন আছে, তবে আপনাদের সুবিধার জন্য এই পাট হলো নর্মালি বিভিন্ন জায়গায় 60 নম্বর দেওয়া ছিল যে জিআই পণ্য, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে 61 নম্বর করছে। তাই এই জন্য, তবে সমস্যা তো নেই, পাট ফরিদপুরের সবচেয়ে বেশি জন্মায়, আমরা বারবার বলছি। এই জন্য ফরিদপুরের, বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? এটা হলো ফরিদপুরের পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। আমরা 30 নম্বর কোশ্চেন যদি দেখি, লাস্ট টন নিচের কোন জন অন্য 3 জন থেকে ভিন্ন? এটা হলো লিওনার্দো দা ভিঞ্চি, একজন চিত্রকার। ইতালির পাবলো পিকাসো তিনি একজন চিত্রকার। ভিনসেন্ট ভ্যান গগ উনি একজন চিত্রকার। উলফগ্যাং আমাদেউস মোজার্ট ইনি অস্ট্রেলিয়ার একজন সুরকার বা শিল্পী। এই জন্য ইনি কেবল চিত্রকার না, বাদ বাকি 3 জন চিত্রকার। এই জন্য আমাদের অ্যান্সার উলফগ্যাং আমাদেউস মোজার্ট। তো আশা করি এবছর জিকেতে আপনাদের যেরকম কোশ্চেন আসছে, বিগত 4-5 বছর 7 বছরের ভিতরে এরকম ধরনের কোশ্চেন আসে না। একটু আপনাদের জন্য মানে স্ট্যান্ডার্ড, কঠিন বলবো না, স্ট্যান্ডার্ড কোশ্চেন। যারা চোখ কান খোলা রাখছেন তারা 22-23 তো পাবেন ইজিলি খুবই। তো আজকে আমাদের এ পর্যন্ত।
আমাদের ইউসিটির সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করি। সবাই ভালো কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।